গত 1 সেপ্টেম্বর 2025 সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্টটা এসছে, তো তারপরে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা কাটানোর জন্য বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে ব্যক্তিবর্গ, ব্যক্তি বিশেষ বিভিন্ন রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন। বিভিন্ন রকম রিট পিটিশন, রিভিউ, এমএ কিন্তু ফাইল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সবে কোনো পজিটিভ আপডেট আপাতত কিছু নেই। তো এরই মধ্যে রাজ্যসভার একজন সাংসদ তিনি একটা সদর্থক ভূমিকা নিয়েছেন। তিনি একটি প্রাইভেট অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু এনেছেন, এবং সেই বিলটি হচ্ছে আরটি অ্যাক্ট 2009-এর, সেইটার ওপর কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আরটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 বলা হচ্ছে। তো এই অ্যামেন্ডমেন্ট বিলটার যেটা অফিসিয়াল কপি, সেটির পুরোপুরি বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ বাংলা অনুবাদটি যদি করা থাকে তো প্রত্যেকের জন্য কিন্তু সেটা বুঝতে সুবিধা হবে। এবং আমি আপনাদের আরও জানাবো যে এই যে কপিটা, এই কপিটা পুরো পিডিএফ কপিটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দেবো। আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। তো আমি আপনাদের সেই কপিটা একটু দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে সেই কপিটা। কপিতে মূলত যে বিষয়টা আছে পয়েন্ট ওয়াইজ এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমি আপনাদের সামনে যেটা খুব সংক্ষেপে বলবো, যে এখানে মূলত যেটা বলা হয়েছে যে আরটি অ্যাক্ট 2009-এর 23-এর এর 1 নম্বর উপধারায় যেটা বলা হয়েছে যে শিক্ষকদের যে মিনিমাম যে যোগ্যতা, সেই যোগ্যতার শিথিলতার বিষয়ে কিন্তু বলা হয়েছে। এবং এখানে বিশেষত অ্যামেন্ড করার জন্য বলা হয়েছে 4, 5, 6 করে পয়েন্ট করে, যে শিক্ষকদের যোগ্যতা বিষয়ক যে ব্যাপারটা আছে, মানে টেট সংক্রান্ত যে বিষয়, সেই টেট সংক্রান্ত বিষয়টা যাতে ম্যান্ডেটারি না করা হয়। শিক্ষকদের গুণমান বিকাশের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এই বিষয়গুলো কিন্তু ঠিক আছে, কিন্তু শিক্ষকদের চাকরির সুনিশ্চয়তা দেওয়ার জন্য অবশ্যই টেটটাকে যাতে বাধ্যতামূলক না করা হয়, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনারা আরও দেখে নেবেন, খুব ছোট ছোট পয়েন্ট করে আছে, আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। তো এটাকে ডাউনলোড করলেই কিন্তু খুব সহজে দেখতে পারবেন। দেখুন, এই যে প্রাইভেট অ্যামেন্ডমেন্ট বিল যেটা এসছে, এই বিলটা কিন্তু এর আগেও অনেকবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু আসে। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই অ্যামেন্ডমেন্ট বিল এটা আদৌ কতটা যুক্তিসঙ্গত, কতটা সফলতা পাবে, বা কর্মরত শিক্ষকদের টেটের হাত থেকে আদৌ কি কোনো রকম মুক্তির রাস্তা দেখাবে। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সামনে খুব ছোট্ট একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রাইভেট অ্যামেন্ডমেন্ট বিল একটা বিশেষ প্রেক্ষাপট বা বিশেষ পরিস্থিতিতে কিন্তু এগুলিকে পেশ করা হয়। যিনি পেশ করেছেন আমি আগে আপনাদের বললাম যে উনি হচ্ছেন জন বিটার্স। ওনার পরিচয় হচ্ছে উনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, এবং উনি অবশ্যই সিপিআইএম পার্টির তরফ থেকে, মানে ভারতীয় কমিউনিস্ট পার্টির তরফ থেকে একজন বর্ষিয়ান নেতা, এবং 2021 থেকে কিন্তু বর্তমান সময় পর্যন্ত এখনও বর্তমানে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ হিসাবে আছেন। এবং ওনার পেশাগত পরিচয়, ওনার শিক্ষা এবং বিশেষ যে ভূমিকাগুলি আছে, আমি এগুলো কিন্তু তুলে ধরেছি, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে যে ওনার এই যে প্রাইভেট অ্যামেন্ডমেন্ট বিল বা প্রাইভেট যে মেম্বার বিলটা উনি এনেছেন, এই প্রাইভেট মেম্বার বিলটা আসলে কি? দেখুন, প্রাইভেট মেম্বার বিলটা হচ্ছে যে সংসদের যে কোনো সদস্য, তিনি সরকারি দলের হন বা বিরোধী দলের, যিনি বর্তমান মন্ত্রিসভার সদস্য নন, তাকেই কিন্তু প্রাইভেট মেম্বার বলা হন। তিনি সরকারি দলেরও হতে পারেন বা বিরোধী দলেরও হতে পারেন। তারা যখন কোনো একটা বিল আনেন তখন সেটাকে প্রাইভেট মেম্বার বিল বলা হয়। এবার এই প্রাইভেট মেম্বার বিলটা পেশ করার কতগুলো নিয়ম আছে। কীরকম? যেমন ধরুন, এই বিল পেশ করার জন্য সরকারি বিলের ক্ষেত্রে যেমন 7 দিনের একটা নোটিশের প্রয়োজন হয়, তো এই বিল পেশ করার আগে 1 মাস আগে কিন্তু একটা নোটিশ দিতে হয়। তারপর কি হয় না, তারপর এই বিলটি সংবিধানের নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা তা লোকসভার বা রাজ্যসভার সচিবালয় সেটাকে পরীক্ষা করেন, এবং পরীক্ষা করার পর কি হয় না, সেগুলোর তারপরে ভোটাভুটির যে ব্যাপারগুলো থাকে, ভোটাভুটির ব্যাপারগুলো যদি গ্রাহ্য হয় তাহলে সেগুলি হয়, এবং তারপর সেগুলি কিন্তু বিল হিসাবে স্বীকৃতি পায়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই বিল নিয়ে আলোচনা সাধারণত শুক্রবারের দ্বিতীয় অর্ধে, যখন অধিবেশন চলে শুক্রবারের দ্বিতীয় অর্ধে কিন্তু এই বিলটি নিয়ে মূলত আলোচনা হয়ে থাকে। এবার দেখুন, এই বিলের ব্যর্থতার দিকটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা যায়। কারণ হচ্ছে এই বিল যদি কোনো প্রাইভেট মেম্বার বিল সংসদে পাস না হয়, তবে সরকারের উপর তার কিন্তু কোনো প্রভাব পড়ে না। কারণ মূলত আমরা দেখতে পাই এখানে সরকার যে বিল আনে তার বাইরে গিয়ে সাধারণত বিরোধী দলের সাংসদরা কিন্তু এই বিলগুলো পেশ করার একটা চেষ্টা করেন বা পাস করানোর চেষ্টা করেন। তো কাজেই সরকারের ওপর কিন্তু প্রভাব এটার ওপর পড়ে না। এবার এখানে কতগুলো বেসিক পার্থক্য আছে সরকারি সঙ্গে এই প্রাইভেট বিলে। দেখুন, পার্থক্যগুলো কি হচ্ছে না, এখানে মূলত কি হয় না, সরকারি বিল এবং এই বিলের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এখানে সরকারি বিলটা মূলত মন্ত্রীরা পেশ করেন, আর এখানে মন্ত্রী নন এমন যে কোনো দলের যে কোনো সাংসদ কিন্তু এটাকে পেশ করতে পারেন।
আর সরকারি বিলের ক্ষেত্রে সরকারের নীতিটা কিন্তু প্রতিফলিত হয়, কিন্তু এখানে সাধারণত কি হয় যে বিরোধী দল বা সাধারণ সদস্য ওনাদের যে মতাদর্শ সেটা কিন্তু প্রতিফলিত হয়। কাজেই আমি এখানে কেন বলছি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আরটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল যেটা এখানে কিন্তু যিনি পেশ করেছেন ওনার বা ওনার দলের মতাদর্শ কিন্তু প্রতিফলিত হচ্ছে। এখানে কিন্তু সরকারের মতাদর্শ কিন্তু এখনও পর্যন্ত প্রতিফলনের কোনো সুযোগ কিন্তু এই মুহূর্তে এই বিলটার মাধ্যমে আমরা দেখছি না। এবার পাস হওয়ার সম্ভাবনা কতটা, দেখুন পাস হওয়ার সম্ভাবনা বলতে সরকারি বিলের ক্ষেত্রে অবশ্যই বেশি থাকে, কারণ সেখানে সরকারের সচিবালয়, মন্ত্রী বা অন্যান্যরা আলোচনার মাধ্যমে এটা ঠিক করে থাকেন। কিন্তু এটা যদি কোনো বিরোধী দলের সাংসদ যেটা প্রাইভেট বিল যদি এনে থাকেন, তাহলে সেক্ষেত্রে পাস হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে বলে মনে হয় না। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে বিলটা পাস করতে গেলে যে ভোটাভুটি হয়, সেক্ষেত্রে সেই সংখ্যা গরিষ্ঠতা পাওয়া কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায়। এবার এই যে বিষয়টা হলো, এবার সাম্প্রতিকতম কতগুলো প্রাইভেট মেম্বার যে বিল আছে 2026-এ, তো সেই যিনি ডক্টর জন বিটাস এনেছিলেন এর আগে, তো সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন উনি 2026-এ 8টি সংশোধনী বিল, যেটা আমি বর্তমানে আলোচনা করছি, সেটা এনেছেন। এর আগে উনি একটা এনেছিলেন, সেটা হচ্ছে ভার্চুয়াল কোর্ট প্রসিডিং বিল 2026, বিচার ব্যবস্থার ক্ষেত্রে খরচ কমানোর জন্য ভার্চুয়াল যে হিয়ারিং সেটা করানোর জন্য। আচ্ছা, তারপরে কি করেছেন না, এআই ইন হেলথ কেয়ার রেগুলেশন বিল 2026, উনি এটাও এনেছিলেন। এফসিআরএ সংশোধনী বিল একটা এনেছিলেন। এবার বিল পাসের সফলতার হারটা আমরা একটু দেখে নিই। দেখুন বিল পাসের সফলতার হার কিন্তু খুবই নগণ্য। ঐতিহাসিক তথ্য যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে 1952 সাল থেকে আজ পর্যন্ত মাত্র 14টি প্রাইভেট মেম্বার বিল কিন্তু আইনে পরিণত হয়েছে, এবং লাস্ট যেটা সফলতা পেয়েছিল সেটা হচ্ছে 1970 সালের পর থেকে 56 বছরে ভারতে একটিও প্রাইভেট মেম্বার বিল কিন্তু আইনে পরিণত হয়নি। মানে লাস্ট হয়েছে কিন্তু 1970 সালে একটি প্রাইভেট মেম্বার বিল কিন্তু আইনে পরিণত হয়েছিল। তো সাফল্যের দিক থেকে যদি পরিসংখ্যান দেখেন, তাহলে কিন্তু সাফল্যের হার 1%-এরও কম কিন্তু বলা চলে। তাহলে প্রশ্ন হলো, তাহলে এই যে প্রাইভেট মেম্বার বিলের গুরুত্ব কোথায়? দেখুন এর গুরুত্ব অবশ্যই আছে, কারণ এটি পরোক্ষভাবে সরকারের ওপর অবশ্যই একটা চাপ সৃষ্টি করে। অবশ্যই এখানে একটা জনমত গঠনের একটা ব্যাপার থাকে। এছাড়া সরকারকে বাধ্য করে পলিসি পরিবর্তন করতে। তো পরোক্ষ প্রভাব তো অবশ্যই এই বিলগুলির কিন্তু একটা থেকেই যায়। তো প্রাইভেট মেম্বার বিল যেটি নিয়ে এসছে, তো সেই বিলটি অবশ্যই আমি বলবো কর্মরত শিক্ষকদের জন্য কিছুটা হলেও একটা সদর্থক ভূমিকা বা সদর্থক আবহাওয়া বা বাতাবরণ তৈরির অবশ্যই একটা চেষ্টা। কিন্তু কর্মরত শিক্ষকদের কাছে অনুরোধ যে এই সংক্রান্ত বিষয়ে একটা চাপ কিন্তু বজায় রাখতে হবে, কারণ চাপ যদি বজায় রাখতে পারেন তবেই হয়তো সরকার পক্ষ তাদের নিজেদেরই হয়তো কোনো বিল আনতে পারেন, কিন্তু চাপটা বজায় রাখার পর তারা এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করবেন, এবং তারপর তারা হয়তো উদ্যোগ নিয়ে এই সংক্রান্ত বিষয়ে এই জাতীয় কোনো যদি বিল আনেন এবং সেটা যদি পাস হয়, অবশ্যই কর্মরত শিক্ষকদের টেটের হাত থেকে কিন্তু মুক্তির রাস্তা খুলে যাবে। তো এইটাই ছিল আজকে লেটেস্ট আপডেট। যাদের প্রয়োজন মনে করেন অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারেন। অনেক বড় পিডিএফ, অত ডিটেলসে বলা সম্ভব নয়, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।